স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, সাথে আছি শাফাত এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। তাপপ্রবাহ আরও থাকবে কয়েকদিন, চুয়াডাঙ্গার শীত গ্রীষ্মের সমান ভোগান্তি, পানির স্তর কমা লু হাওয়াকে দায়। তীব্র গরমের জন্য প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধের নির্দেশ, সব স্কুল 7 দিন বন্ধ রাখার দাবি অভিভাবকদের। জ্বর, নিউমোনিয়া, হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে শিশু, বয়স্করা। সুতি কাপড় পরা ও বেশি পানি পান করার পরামর্শ। দলের নির্দেশ না মেনে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া এমপি মন্ত্রী স্বজনদের তালিকা হচ্ছে, জানালেন কাদের। এবং সাবমেরিন কেবল কাটা পড়ায় দেশ জুড়ে ইন্টারনেটে ধীর গতি, ভোগান্তিতে গ্রাহক, সমাধানের চেষ্টায় কর্তৃপক্ষ। এবারে পুরো খবর। সারা দেশে চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সিলেটে আজ ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় উত্তর পশ্চিম দিক দিয়ে বয়ে যাওয়া বাতাসের গতিবেগ হবে 45 থেকে 60 কিলোমিটার। এলাকার নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের কোথাও কোথাও আজ শিলাবৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও কমবে না তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেড়ে যাওয়ায় গরম বেশি অনুভূত হবে। মাস জুড়ে এই অবস্থা থাকবে। সারা দেশের তাপমাত্রা 36 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করতে পারে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 41.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানীর তাপমাত্রা ছিল 38.4 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা শীতের সর্বনিম্ন আর গ্রীষ্মে যেখানে হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এতে প্রশ্ন উঠেছে, কি এর কারণ? তবে কি মরুতে পরিণত হবে এই অঞ্চল? এই আশঙ্কা নাকচ করে আবহাওয়াবিদরা বলছেন, কর্কটক্রান্তি রেখায় অবস্থান ছাড়াও জলাশয়ের স্বল্পতা, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া, অনাবৃষ্টি ও পশ্চিম দিক থেকে আসা লু হাওয়া চরম ভাবাপন্ন হচ্ছে এই অঞ্চলে। বৈরী আবহাওয়ার কবলে দক্ষিণ এশিয়া, এর বাইরে নয় বাংলাদেশও। রাজধানী সহ গোটা দেশ যখন পড়ছে তীব্র তাপদাহে, বইছে তাপপ্রবাহ, তখন নতুন ভিন্ন এক মাত্রা নিয়ে সামনে এসেছে দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। সৌদি আরব আফ্রিকার মরু অঞ্চলের সমান্তরালে এ এলাকার ওপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা। সূর্য এখানে মাথার ওপরে থাকে মার্চ থেকে জুন পর্যন্ত। এপ্রিলে ভারতের পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশ থেকে বয়ে আসে যে শুষ্ক বাতাস, তার মুখেই পড়ে চুয়াডাঙ্গা। এই লু হাওয়ার সঙ্গে তাপমাত্রার ঊর্ধ্বগতি পরিস্থিতি করে তোলে ভয়াবহ। এ সময় পারদ উঠে যায় 40 ডিগ্রি সেলসিয়াসের ওপর। উত্তপ্ত বায়ু বাংলাদেশে ওই চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, মোংলা এইসব অঞ্চল থেকে গেটওয়ে হিসেবে বাংলাদেশে প্রবেশ করে ওই অঞ্চলের তাপমাত্রাকে একটু উত্তপ্ত করে ফেলে। ফলে চুয়াডাঙ্গা ভৌগোলিক অবস্থানগত কারণে একটু উত্তপ্ত। সাতক্ষীরা, যশোর ছাড়াও এই বলয়ে পড়ে ফরিদপুর, কুষ্টিয়া। তবে সেখানে জলাধার কাছে থাকায় তুলনামূলকভাবে তাপমাত্রা থাকে সহনীয়। কিন্তু চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা, নবগঙ্গা সহ শাখা নদীগুলো গেছে শুকিয়ে। নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। সঙ্গে বনভূমি কমে যাওয়া ও অনাবৃষ্টিতে আবহাওয়া হয়ে উঠেছে চরম ভাবাপন্ন। পানি যত বেশি প্রবাহমান, সে তত বেশি হিট ডিসচার্জ করে। সে যে পানি হিট ডিসচার্জ করতেছে, প্রবাহ করতেছে, সেটা না। এটার সাথে সে অ্যাকুয়াটিক যে সিস্টেম, মাছ তৈরি হওয়ার, উদ্ভিদ তৈরি হওয়ার, সেটাও যেমন সাপোর্ট করে, মানে ইকোসিস্টেম সার্ভিস। আবার সে একই সাথে এই হিটটাকে ডিসচার্জ করে নিচের দিকে নিয়ে যায়। এখন আপনি যখন এটাকে বন্ধ করে ফেললেন, আপনি যখন এটাকে একেবারেই ভরাট করে ফেললেন, তখন ওই মেকানিজমটা ওইখানে তো থাকতেছে না। তাহলে কি হচ্ছে, আপনি ল্যান্ডের ক্ষেত্রে সে হিটটাকে আবার অ্যাবজর্ব করে সে তখন তাপমাত্রা বাড়িয়ে দিবে। এক দশক আগেও নাটোরের লালপুর ছিল দেশের সবচেয়ে উষ্ণতম এলাকা। জলবায়ু পরিবর্তন ছাড়াও মানবসৃষ্ট সংকটে সে জায়গা নিয়েছে চুয়াডাঙ্গা। এখানে 2014 সালের 21শে মে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 43.2 ডিগ্রি। 2023-এর 17 এপ্রিল তা ছিল 43 ডিগ্রি। এবারও এ জেলার আবহাওয়া সেই একই অবস্থার দিকে এগোচ্ছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
তীব্র তাপপ্রবাহের কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে স্কুল বন্ধ রাখার সম্ভাবনা কম। সকালে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, দেশজুড়ে তাপপ্রবাহ পরিস্থিতির ওপর নজর রাখছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরিস্থিতি বিবেচনায় সব প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়। এছাড়া ড্রেস কোড পরিবর্তন সহ আরও কিছু পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এদিকে দেশে হিট অ্যালার্ট জারি থাকায় সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী 7 দিন বন্ধ রাখার দাবি জানিয়েছে শিক্ষার্থীদের অভিভাবক ঐক্য ফোরাম। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর গোপীবাগ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির তুলু। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, এই তীব্র গরমে স্কুল খোলা রাখার বিষয়ে আসলে আপনারা কি চিন্তা করছেন? আগামী 7 দিন স্কুল বন্ধ রাখার দাবি জানিয়েছেন আপনারা, এর পেছনে আসলে মূল কারণগুলো জানাবেন। সারা দেশে হিট অ্যালার্ট জারি করায় আমাদের প্রাণপ্রিয় সন্তানরা উদ্বিগ্ন। সরকারের প্রশাসন থেকে বলা হয়েছে যে কেউ ঘর থেকে বাহির হবেন না বিনা প্রয়োজনে। যদি ঘর থেকে বাহির হন তাহলে ছাতা নিয়ে বাহির হবেন, ঢিলা কাপড় পরে বাহির হবেন এবং পানির বোতল নিয়ে বাহির হবেন। এহেন অবস্থায় আমাদের প্রাণপ্রিয় সন্তানদেরকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল কলেজ মাদ্রাসায় পাঠাতে পারি না। তাদের বাচ্চারা অজ্ঞান হয়ে যেতে পারে, তারা অসুস্থ হয়ে যেতে পারে। সেজন্য আমরা সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান আগামী 7 দিনের জন্য বন্ধ করার জন্য সরকারের কাছে আবেদন করেছি। এবং পাশাপাশি যদি সরকারেরা বন্ধ নাও করে তাহলে এই যে স্কুলে যে অ্যাসেম্বলি হয় সেটাও বন্ধ রাখতে হবে এবং বাচ্চারা যাতে স্কুলে না যেতে পারে, যদি না যায় সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানে কোনো জরিমানা করা হবে না, সেরকম ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারকে। বন্ধ রাখার কথা বলছিলেন, মন্ত্রণালয় কিন্তু অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। আরও কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেমন ড্রেস কোডও পরিবর্তন করার চিন্তাভাবনা করা হচ্ছে। এগুলো কি যথেষ্ট বলে মনে হচ্ছে? এটা তত ব্যাপক মনে হচ্ছে না। আমরা চাচ্ছি যে পরিবর্তিত পরিস্থিতিতে সরকার সুব্যবস্থা করবে যাতে এদেশের শিক্ষার্থী এবং অভিভাবকদের এবং শিক্ষকরাও তো ক্লাসে যেতে পারবে না, গার্জিয়ানরা তো যেতে পারবে না, আমরা ঘরেই তো থাকতে পারছি না। এহেন অবস্থায় একটা ব্যবস্থা সরকারের নিতেই হবে, এটাই আমরা সরকারের দাবি করছি। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তীব্র গরমে অস্থির জনজীবন। জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, হিট স্ট্রোক সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এতে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। এদের মধ্যে শিশু ও বয়স্করাই বেশি। গরমে সুস্থ থাকতে অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া, সুতি কাপড় পরা এবং বেশি বেশি পানি পান করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে তাপপ্রবাহ, আর তীব্র গরমে বেশি প্রভাব পড়েছে শিশুদের উপর। শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া ও নিউমোনিয়ায়। বাড়তি চাপে হিমশিম অবস্থা চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালে। গতকাল সকাল থেকে ডায়রিয়া, তো কালকে আমরা দুপুর পর এখানে আর কি ইন করি, তারপর এই অবস্থায় বাচ্চার ডায়রিয়া হয়ে গেছিল, আমরা হাসপাতাল নিয়ে এসেছি। আল্লাহর রহমতে আমি সুস্থ আছি, আমরা বাড়ি যাচ্ছি। প্রচণ্ড তাপপ্রবাহে ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গড়ে প্রতিদিন 500 রোগী রাজশাহী মেডিকেলে ভর্তি হচ্ছে বলে জানান চিকিৎসকরা। ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে, আর এমনি যেটা আমাদের সাধারণ সর্দি কাশি যেটা আমরা বলি সেই রোগীও বেড়েছে, আবার নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস এগুলো আসছে আমাদের। পটুয়াখালীর কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে 7 দিনে 81 জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। আজকে আমাদের হসপিটালে 25 জনের মতো ডায়রিয়া আক্রান্ত রোগী আছে। এদের ভিতরে শিশু এবং গর্ভবতী মা আছে। তো ঝুঁকির মধ্যে থাকে সাধারণত গর্ভবতী মা এবং শিশু যারা আছে। গত 2 দিনে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন 175 জন। এর মধ্যে ডায়রিয়া ওয়ার্ডে 29 আর শিশু ওয়ার্ডেও ভর্তি হয়েছেন 29 জন। বেড পাই নেই, তারপরে বারান্দায় এত রোগীরও কষ্ট হয় যে আমরা আইসি, আমাকেও তো কষ্ট হয়।
তীব্র গরমে গত এক সপ্তাহ ধরে জামালপুর জেনারেল হাসপাতালে সেবা নিচ্ছেন কয়েক গুণ বেশি রোগী। সবচেয়ে বেশি রোগী আসছে মেডিসিন, শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে। 4 দিন ধরে আসছি, গরম, অতিরিক্ত গরম। এখন গরম থেকে বাবু অসুস্থ হয়ে যাইতেছে, আরো 3 দিন থাকতে হইব। একই অবস্থা চাঁদপুর ও টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে। শয্যা না পেয়ে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তীব্র গরমে বাড়ছে অসুস্থতা, এ বিষয়ে আলোচনা করতে এবার রাজধানীর শ্যামলী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশুরোগ বিভাগের সাবেক অধ্যাপক এবং শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর ASM নওশাদউদ্দিন আহমেদ। ডক্টর ASM নওশাদউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেমনটি আপনিও প্রতিবেদনে দেখছিলেন যে তীব্র গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে শিশু ও বয়স্করা। নানা ধরনের রোগে তারা আক্রান্ত হচ্ছে এবং এই তাপপ্রবাহ পুরো এপ্রিল মাস জুড়েই থাকবে। তো গরমে সুস্থ থাকতে আপনি কি পরামর্শ দেবেন? জি, আপনারা জানেন যে বর্তমানে হিট অ্যালার্ট চলছে এবং দেশের তাপমাত্রা স্থানভেদে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে এবং অতি সম্প্রতি এই আবহাওয়া সম্পর্কে কোনো ভালো খবরের আশা করা যাচ্ছে না। এবং আপনি যথার্থই বলেছেন যে শিশু এবং বয়স্করা এই তাপে সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকে এবং যেটা সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে, যাকে আমরা হিট স্ট্রোক বলি, সেটা খুবই মারাত্মক এবং একটা মেডিকেল ইমার্জেন্সি। এবং আমরা জানি যে রোজা এবং ঈদের ছুটির পরে মাত্র স্কুল খুলেছে। এই মুহূর্তে কর্তৃপক্ষ আবার ছুটি দিতে চাচ্ছেন না, কিন্তু যেই সময়টায় স্কুল চলে ওই সময়টায় এই সূর্যের এই প্রচন্ড তাপে শিশুরা যদি বাইরে যায় তাহলে তাদের এই হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কাজেই আমার মনে হয় যে এই একটা সপ্তাহ অন্তত স্কুল বন্ধ রাখা উচিত, যাতে শিশুরা নিরাপদে থাকতে পারে। আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশেই হাসপাতালে রোগীর সংখ্যা প্রতিদিন বেড়ে যাচ্ছে। এই বাড়তি রোগীর চাপ সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষের কি পদক্ষেপ নেওয়া উচিত? আসলে আমাদের ব্যবস্থা শুরু করতে হবে বাসা থেকে, কারণ অনেক বেশি রোগী হলে হাসপাতালের পক্ষে সামাল দেওয়া মুশকিল। কাজেই যেটা করতে হবে সেটা হলো, খুব প্রয়োজন না হলে সরাসরি সূর্যের আলোতে যাওয়া যাবে না, বেশি করে পানি এবং তরল পদার্থ খেতে হবে, দরকার হলে ওর স্যালাইন খাওয়া যেতে পারে, বাইরে গেলে ছাতা ব্যবহার করতে হবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, এই সময় কিন্তু গরমের মধ্যে আমরা ডায়রিয়ার প্রকোপও বেশি থাকি। কাজেই আমরা যে পানিটা খাবো বাইরের, অথবা যেই পানিটা খেলে আমাদের ডায়রিয়ায় আক্রান্ত হতে পারি, এই জাতীয় কোনো তরল খাবার, বাইরে অনেক শরবত বা এই জাতীয় যে বিক্রি করা হয়, এগুলো আমরা ব্যবহার করব না। তারপরেও যদি হাসপাতালে যেতেই হয়, তখন হাসপাতাল এইসব ইমার্জেন্সি ক্ষেত্রে সবসময় তারা সচেতন থাকে এবং তাকে একটা ঠান্ডা জায়গায় রেখে যদি পর্যাপ্ত পরিমাণে তরল খাবার এবং মুখে অথবা স্যালাইনের মাধ্যমে দেওয়া হয় এবং তাকে যদি একটা ঠান্ডা পরিবেশে রাখা যায়, তাহলে আশা করা যায় যে তার অবস্থা ক্রমান্বয়ে উন্নতি হবে। নওশাদউদ্দিন আহমেদ, একটি বিষয় হচ্ছে যে এই যে হিট স্ট্রোকের কথা বললেন, অনেকেই হয়তো বুঝতে পারে না যে ঠিক কোন সময়টাতে তাকে হাসপাতালে যেতে হবে, কি ধরনের অনুভূতি হলে হাসপাতালে যাওয়া প্রাথমিকভাবে কার্যকর করতে হবে। এই যে গরম থেকে যে হিট স্ট্রোক হয়, তার প্রারম্ভিক যে কিছু লক্ষণ আছে, তার মধ্যে হচ্ছে তীব্র মাথা ব্যথা হবে, প্রচন্ড তৃষ্ণা পাবে এবং শরীর ঘামাবে। কিন্তু একদম শেষ পর্যায়ে এই ঘাম নাও হতে পারে, যখন বেশি পরিমাণে পানির অভাব হয়। তার বমি বমি ভাব হবে, মাংসপেশিতে ব্যথা হবে, দুর্বলতা হবে এবং অতিরিক্ত ক্ষেত্রে সে অজ্ঞান হয়ে যেতে পারে। ডক্টর ASM নওশাদউদ্দিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে আলোচনায় অংশগ্রহণের জন্য।
দর্শক, যেমনটি আগেই জানিয়েছে, দেশের হিট অ্যালার্ট জারি রয়েছে এবং চুয়াডাঙ্গায় কিন্তু বছরের সবচেয়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, চুয়াডাঙ্গায় কিন্তু এর মধ্যে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.5 ডিগ্রি সেলসিয়াস। সেখানে জনভোগান্তি নিয়ে জানাবেন। এখানে ভোগান্তি আসলে চরম আকার ধারণ করেছে, কারণ সকাল 9টার পর থেকেই তাপমাত্রা উঠে যাচ্ছে উপরে। আজকে সকাল 9টায় যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটা 33.2 ডিগ্রি সেলসিয়াস। সঙ্গত কারণেই 33.2 ডিগ্রি তাপমাত্রায় কিন্তু বাইরে আসাও একটু কষ্টকর, যে কারণে ওই সময় থেকেই মানুষ আর বাইরে আসতে পারছে না। 12টায় যে তাপমাত্রা পরিমাপ করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস, সেখানে 40.4 ডিগ্রি তাপমাত্রা উঠে গেছে, যেটা একেবারেই অসহনীয়। এই তাপমাত্রায় ঘরের বাইরে আসছে না মানুষ, যে কারণে স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সব জায়গা থেকেই একটি বার্তা দেওয়া হচ্ছে যে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ যেন ঘরের বাইরে না আসে। বিশেষ করে কোনো ক্রমে রোদে যাওয়া যাবে না, তাদেরকে সতর্ক অবস্থায় থাকতে হবে। বাইরের কোনো খাবার খাওয়া যাবে না, তাদেরকে খাবার খেতে হবে টাটকা এবং তরল জাতীয় খাবার বেশি খেতে হবে, এবং সেই খাবারগুলো যদি বাড়ির তৈরি খাবার হয় সবচেয়ে নিরাপদ। বাইরের খাবার এড়িয়ে চলতে হবে এই সময়, এগুলো বলছেন। আর চিকিৎসকরা বলছেন যে খুব সতর্ক থাকতে হবে, কোনো ক্রমেই কোনো ঝুঁকি নেওয়া যাবে না। এই সময়টা কোনো অসুবিধা দেখা দিলে, শারীরিক অসুবিধা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, আর নিজেকেও সতর্ক অবস্থানে থাকতে হবে, চেষ্টা করতে হবে রোদ এড়িয়ে চলার। তো চুয়াডাঙ্গার যে প্রেক্ষাপট সেটা হচ্ছে, আপনি জানেন যে গত 4 দিন ধরে চুয়াডাঙ্গায় 40 ডিগ্রির ওপরে তাপমাত্রা বিরাজ করছে এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রার তালিকায় রয়েছে চুয়াডাঙ্গা জেলা। তো এই সময়টিতে যারা বিশেষ করে দিনমজুর শ্রেণীর মানুষ, যাদেরকে রিক্সা ভ্যান চালিয়ে জীবিকা উপার্জন করতে হয়, তারা বাইরে আসছেন ঠিকই প্রয়োজনের তাগিদে, কিন্তু তারা বলছেন যে তারা এই গরমে কাজ করতে পারছেন না। কিছু সময় কাজ করার পরই তারা কোনো ছায়া জায়গায় গিয়ে বিশ্রাম নিতে বাধ্য হচ্ছেন। আর তারা বলছেন যে যাত্রীও মিলছে না, পর্যাপ্ত আয় তারা আয় উপার্জন করতে পারছেন না। তো সব মিলিয়ে নিম্ন আয়ের মানুষ যেমন আছেন কষ্টে, একইভাবে অন্যান্য শ্রেণীর মানুষরাও কষ্টে আছেন। আর যারা বয়স্ক তারা হচ্ছে একটু অসুবিধায় পড়ে যাচ্ছেন, তারা কোনো কারণে বাইরে বের হলেই শ্বাসকষ্টে ভুগছেন। এবং চিকিৎসকরা বলছেন এই রকম বয়স্ক মানুষ যাদের একটু শারীরিক সমস্যা আছে, তাদের কোনো ক্রমেই বাইরে আসা যাবে না, তাদেরকে ছায়া স্থানে থাকতে হবে, নিজের ঘরে থাকতে পারলে ভালো। সতর্কতা অবলম্বন করতে হবে তাদের বিষয়ে। এবং শিশুদের ক্ষেত্রে আমরা যেমনটি জানতে পেরেছি যে হিট অ্যালার্ট জারির কারণে কিন্তু আগামী 7 দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণাও দেওয়া হয়েছে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নির্দেশ না মেনে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া এমপি মন্ত্রীদের স্বজনদের তালিকা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সিদ্ধান্তের কারণে জনগণ খুশি হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। অভিযোগ করে বলেন, জনগণের দল হিসেবে বিএনপি গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। এই অবস্থায় তারা জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। এটা তাদের পুরনো কৌশল। আগামী 5 বছরের আগে আর নির্বাচনের সুযোগ নেই, তাই বিএনপি ক্ষমতা দখলের সুযোগ নিতে বিদেশিদের কাছে যাচ্ছে। তিনি জানান, গত 15 বছরের সরকারের ধারাবাহিকতায় কেউ অবৈধ ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের সুযোগ পায়নি। এমপি মন্ত্রীদের স্বজনরা তারা নির্বাচন থেকে যারা করছে তারা সরে দাঁড়াতে, যারা এই প্রক্রিয়ার মধ্যে অলরেডি আছে তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং অ্যাকর্ডিংলি তালিকা প্রস্তুত হচ্ছে। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা দেখবেন, মালয়েশিয়ায় প্রতারিত বাংলাদেশি শ্রমিক, টাকা দিলেও মিলছে না কাজ, পদক্ষেপ নেওয়ার আহ্বান জাতিসংঘের। জাতির শ্রদ্ধায় চির বিদায় নিলেন প্রথম জাতীয় পতাকার রূপকার শিবনারায়ণ দাস। বঙ্গবন্ধু মেডিকেলে দেহদান। শিশু হাসপাতালে আগুনের ঘটনায় আতঙ্ক কাটেনি, তবে উপায় না থাকায় চিকিৎসা নিতে হচ্ছে অনেক রোগীকে। কার্ডিয়াক আইসিইউ ইউনিট পুরোটা পুড়ে যাওয়ায় বন্ধের কার্যক্রম, তবে মিলছে অন্যান্য সেবা। হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন দ্রুতই কার্ডিয়াক আইসিইউ ইউনিটটি চালু হবে।
শিশু হাসপাতালের বি ব্লকের ৫ম তলায় ছিল কার্ডিয়াক আইসিইউ, পোস্ট ক্যাথ আর এইচডিইউ। আগুনে পুড়ে গেছে পুরো ইউনিটটি। শুক্রবার এসি থেকে আগুন লাগার ঘটনায় আতঙ্ক কাটেনি এখনো, কিন্তু এরপরও চিকিৎসা নিতে হচ্ছে শিশুদের। আমগো সেনা নিরাপদ না, যা শিশু তো আর মাইরা লান যাইব না, শিশুকে তো রাখতে হবেই, চিকিৎসা করে তো রাখতে হবেই। বসে আতঙ্কে আছি না, কখন কোন দিকে হয়, কোন দিকে দৌড় দিতে হয়, যে আমার বাচ্চা আছে, আমার রোগী আছে এনএইচসি থেকে, আমি তো কিন্তু আতঙ্কে ছাড়তে পারি নাই। ঘটনা তো 2 দিন ঘটছে, এর আগে একদিন আগে তো এই ঘটনা ঘটলো। নিরাপদ না হইলো অক্সিজেন দেওয়া, অক্সিজেন খুলালে বাবু মারা যাইব, এলাকা সিস্টাররা দিচ্ছে না। হাসপাতালের বি ব্লকের বিভিন্ন জায়গায় চলছে সংস্কার কাজ। বেশিরভাগ জায়গাতেই ঝুলে আছে নানা ধরনের তার। এতে থেকেই যাচ্ছে দুর্ঘটনার শঙ্কা। বৈদ্যুতিকের তার থেকে আসলে ডিশ এবং বেশি, বৈদ্যুতিক তো আসলে ওইভাবে ঝুলে রাখার কোনো স্কোপ নাই। ওগুলো আমরা রিমুভ করার চেষ্টা করতেছি, যে ওগুলো ছাড়া আমরা কীভাবে করতে পারি। যেহেতু আমাদের একটা দুর্ঘটনা ঘটছে, সেই হিসেবে আমরা তো আরও এটার খেয়াল করবো যে আসলে কোথায় কি হচ্ছে, এগুলো আমরা এবং ইভেন আমাদের ডাইরেক্টর স্যার কিন্তু পিডাব্লিউটিকে ইনফর্মও করছেন, ওনাদের তার বিশেষজ্ঞ এটা সবাই আসবে, এসে আমাদের ভিজিট করে যেভাবে পরামর্শ দিয়ে সেইভাবে আমরা আগে। শনিবার সকালে শিশু হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত ইউনিটটি দ্রুত চালুর কথা জানিয়েছেন তিনি। ক্ষতিটা হয়েছে, এটা অত্যন্ত অনেক বড় ক্ষতি, এইটাকে ঠিক করতে ডেফিনেটলি কিছু সময় লাগবে, কিন্তু প্রত্যেকটা মেশিন পুড়ে গেছে, আমি নিজের চোখে দেখে আসলাম। তবে আমি চেষ্টা করবো, ওনাদেরকে বলে গেলাম যত রকমভাবে সাহায্য করে যত দ্রুত সম্ভব এটাকে রিকভার করা যায়। দুর্ঘটনা তদন্তে শিশু হাসপাতালের কার্ডিয়াক বিভাগের প্রধানকে নিয়ে 5 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তাদের প্রতিবেদনের প্রেক্ষিতে নেওয়া হবে আরও সতর্কতামূলক ব্যবস্থা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকেরা। বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে সেখানে দেয়া হচ্ছে না প্রতিশ্রুত কাজ। গ্রেপ্তার ও আটকও হচ্ছেন অনেকে। এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে এসব শ্রমিক সুরক্ষায় জরুরি পদক্ষেপ নিতে 2 দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আর্থিক সচ্ছলতার আশায় মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার মালয়েশিয়ায় 12 লাখের বেশি কর্মী আছে সেখানে। শুধু 2023 সালেই গেছেন 3,51,000-এর বেশি শ্রমিক। বড় অঙ্কের অর্থ দিয়ে মালয়েশিয়া গেলেও সেখানে প্রতিশ্রুত কাজ পাচ্ছেন না অনেকে, কাটাতে হচ্ছে মানবেতর জীবন। শুক্রবার এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। বিবৃতিতে বলা হয়েছে, বেশিরভাগ শ্রমিক মালয়েশিয়ায় গিয়ে প্রতিশ্রুত কাজ না পাওয়ায় আটক বা গ্রেপ্তার হচ্ছেন, শিকার হচ্ছেন নির্যাতনের। সেই সাথে বাড়ছে দেশে ফেরত পাঠানোর ঝুঁকি। ভয়াবহ এই মানবিক পরিস্থিতি মোকাবিলা এবং তাদের মানবাধিকার লঙ্ঘন থেকে রক্ষায় জরুরি পদক্ষেপ নিতে মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, মালয়েশিয়া ও বাংলাদেশের কিছু প্রতারক চক্র অভিবাসী শ্রমিকদের ভুয়া নিয়োগে বিপুল অর্থ উপার্জন করছে। এতে কিছু উচ্চ পর্যায়ের কর্মকর্তারা জড়িত বলেও অভিযোগ করছেন তারা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলোচনা করতে এবার রাজধানীর বনানী থেকে যোগ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির। জনাব আসিফ মুনির, ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাকে স্বাগত জানাচ্ছি। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের প্রতারিত হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এটি দ্বিতীয় বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্যের পরে। তো এ বিষয়ে জাতিসংঘ উদ্বেগ জানিয়েছে। উদ্বেগের মূল কারণগুলো কি কি? ধন্যবাদ। এখানে উদ্বেগের যেটি, সেটা নতুন কিছু না। বিশেষ করে দুটি সরকারের কাছে আহ্বান যে এখানে যে অসাধু চক্র জড়িত আছে অভিবাসনের ক্ষেত্রে, সেটিকে নিয়ন্ত্রণ করা এবং অভিবাসন ব্যয় কমিয়ে নিয়ে আসা, সেই বিষয়টিও কিছুটা আছে। কারণ যা স্বাভাবিক খরচ হওয়ার কথা তার চেয়ে অনেক বেশি মূল্যে যেতে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওখানে গিয়ে, যেটা আপনাদের সংবাদ মাধ্যমে এসেছে, যে কাজ পাচ্ছে না মানুষ। এখন এটি অনেক দিনের একটা সংকট। তো সেদিক থেকে জাতিসংঘের, বিশেষ করে এটা মানবাধিকার কমিশন এবং যারা যে অভিবাসনের জন্য যে দপ্তরগুলো রয়েছে জাতিসংঘের, তাদের দিক থেকে একটা আহ্বান জানানো হয়েছে। সেসব জায়গায় কিন্তু ইতিপূর্বে বাংলাদেশ সরকারও প্রতিবেদন দিয়েছে, মালয়েশিয়া সরকারও আগে প্রতিবেদন দিয়েছে, বিশেষ করে অভিবাসনের সার্বিক পরিস্থিতি নিয়ে। এটি একটি নতুন দিক যে বিশেষভাবে মালয়েশিয়ার ব্যাপারে জাতিসংঘের জায়গা থেকে এইটি সমাধানের ব্যাপারে একটা, বিশেষ করে একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়ার জন্য একটা আহ্বান করা হয়েছে মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টিভঙ্গি থেকে। অভিবাসন নিয়ে আপনি অনেকদিন ধরে কাজ করছেন, সেক্ষেত্রে আপনি বিশেষ কি পরামর্শ দেবেন এই সংকট সমাধানে?
যেটি এই ক্ষেত্রে যারা কাজ করছেন সেটা মোটামুটি সবারই জানা আছে যে সংকটগুলো কোথায়। বিভিন্ন সময় বলা হচ্ছে যে মুষ্টিমেয় কিছু রিক্রুটিং এজেন্সি এই ব্যবসাটিকে নিয়ন্ত্রণ করছে। এখন সেটিকে পাশ কাটিয়ে যাওয়া আবার সরকারের পক্ষেও কিছুটা কঠিন, এই কারণে যে মূলত ব্যবসা এটি এবং ব্যবসার কাজটি ব্যবসা প্রতিষ্ঠানগুলোই দেখবে, কিন্তু তাদেরকে তত্ত্বাবধান করা, তাদেরকে নিয়ন্ত্রণ করা এবং তারা এই যে খরচের কথা আমরা বলছি, ওখানে গিয়ে কাজ করার যে বিষয়টি আছে, আমরা যেটি শুনতে পাচ্ছি বিভিন্ন সময় যে ওইখানে যেখানে কাজ পাওয়া যাচ্ছে না বা গিয়ে দেখা যাচ্ছে আসলে সেই প্রতিষ্ঠানই নেই যেখানে কাজ করবে, সেখানে ভিজিট করার বা সেখানে তদারকি করার ব্যাপারেও একটা নিষেধাজ্ঞার জায়গায় এটা ওখানকার যেই বিভিন্ন রিক্রুটিং এজেন্সি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা সেটি বাধা দিয়ে থাকে। আর সেক্ষেত্রে আমাদের দূতাবাসও অনেক সময় নিরুপায় হয়ে যায়। তো তার মানে এখানে এই যে অসাধু চক্র, সেখানে ক্ষমতাসীন বা ক্ষমতাধর মানুষরা জড়িত আছে উভয় দেশেই। তো এখানে নিয়ন্ত্রণ করতে যেটা দরকার যে একেবারে সর্বোচ্চ পর্যায়ে একটি সিদ্ধান্ত, বিশেষ করে রাজনৈতিক সদিচ্ছার জায়গা এবং একটা জিরো টলারেন্সের জায়গায় আসা, যে যেই ব্যক্তি এটার সাথে জড়িত থাকুক না কেন, তিনি যতই ক্ষমতাধর হন না কেন, সেটা মালয়েশিয়ায় হোক বা বাংলাদেশে হোক, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কিন্তু এটি সমাধানের চেষ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। দোষী ব্যক্তি বা যারা জড়িত সবাই জানে, সেটার ব্যাপারে প্রতিবেদনও হয়, কিন্তু কোন রকম এটার পদক্ষেপ নেওয়া হয়নি। এটা একটু সাহস করে পদক্ষেপটা নিতে হবে, যতই ক্ষমতাধর মানুষ হোক না কেন। জনাব আসিফ মুনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে এ বিষয়ে আলোচনা করার জন্য। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দেশে প্রাণী সম্পদের উৎপাদন আশাব্যঞ্জক। এর সাথে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা গেলে এ খাতের উন্নয়ন আরও অনেক বাড়বে বাজার। শনিবার দোহার এবং নবাবগঞ্জে প্রাণী সম্পদ প্রদর্শনী 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রাণী সম্পদে ভরব দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ, এ প্রতিপাদ্য নিয়ে দোহার নবাবগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হয় প্রাণী সম্পদ প্রদর্শনীর। প্রদর্শিত হয় স্থানীয় অর্ধশত খামারির দেশি বিদেশি বিভিন্ন জাতের গবাদি পশু পাখি। উদ্বোধন শেষে ঘুরে ঘুরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। কথা বলেন উদ্যোক্তাদের সাথে। এ সময় তিনি স্থানীয় খামারিদের সুবিধার্থে তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে প্রাণী সম্পদ অধিদপ্তরকে এগিয়ে আসার আহ্বান জানান। এই একটা খাত আছে যেটাতে আমরা যদি আরো জোর দেই, এখানে আরো যদি আমরা কাজ করি, আরো যদি আমরা আপনাদের সকলকে সহযোগিতা যদি করতে পারি, তাহলে এই খাত থেকে কিন্তু অনেক আমরা সফলতা অর্জন করতে পারি। এরপর দোহারে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যান সালমান এফ রহমান। সেখানে দর্শকদের নজর কাড়ে দেশি বিদেশি নানা জাতের প্রাণী। স্থানীয় খামারিদের নানা উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নারী উদ্যোক্তাদের আরো সম্পৃক্ত হতে আহ্বান জানান। অনেক খামারি যারা আছেন তারা নারী উদ্যোক্তারা আছেন এবং আমি মনে করি এখানে এই খাতে কিন্তু নারী উদ্যোক্তাদের কাজ করার অনেক সুযোগ আছে। তো সবকিছু নিয়েই আমি মনে করি এই খাতে আমাদের অনেক সফলতা অর্জন করার আমাদের সুযোগ আছে। অনুষ্ঠানে প্রাণী সম্পদ খাতে সফলতা অর্জনের জন্য স্থানীয় খামারিদের সনদ প্রদান করা হয়। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের তুলনায় বাংলাদেশে হার্টের রিংয়ের দাম 2.5 গুণেরও বেশি। ভারতে হার্টের যে রিং 53,000 টাকা, তাই বাংলাদেশে বিক্রি হচ্ছে 1,40,000 টাকায়। এত পার্থক্য কেন, তার উত্তর দিতে পারেননি আমদানিকারকরা। মূল্য নির্ধারণে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। বন্ধ বা সরু হয়ে যাওয়া হার্টের রক্তনালীকে প্রসারিত করে রাখতে বসানো হয় রিং বা স্টেন্ট। দেশে 40টির মতো কোম্পানির হার্টের রিং আমদানি হয়। মূল্য 15,000 থেকে 1,40,000 টাকা পর্যন্ত। দেশে বছরে যা ব্যবহার হয় তার অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্রের 3 কোম্পানির তৈরি হার্টের রিং। ভারতে এগুলোর সরকার নির্ধারিত দাম 40,000 রুপি বা 53,000 টাকা। অথচ একই রিংয়ের দাম বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর ঠিক করে দিয়েছে 1,40,000 টাকা। বোস্টনের প্রোমোস প্রিমিয়ার ভারতে 15,000 টাকা হলেও বাংলাদেশে তা বিক্রি হয় 73,000 টাকায়।
আমরা যখন কোম্পানিগুলোর সাথে বার্গেইন করি নিশ্চয়ই আমরা তো সেটা দেখতে চাই যে ইন্টারন্যাশনালি তার মার্কেট প্রাইসটা কী আছে, যে এক দেশে আপনি এই দামে বেচবেন, আপনার কাছে এক দামে বেচবে, আমার কাছে আরেক দামে বেচবে, এটা তো হতে পারে না, এটা হওয়া উচিত না। তাদের যে বক্তব্যটা আসে সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল পলিসি আছে, সেটা একটি ব্যাপার, এবং মার্কেটটা আমাদের চেয়ে অনেক গুণ বড়। সরকারের অবশ্যই উচিত হবে সমস্ত প্রোডাক্টকে একটা রিজনেবল প্রাইসে ক্যাপ করে দেওয়া, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ করেছে আর অন্যান্য দেশে আছে। তুমি স্বর্ণ দিয়ে বাধাই করে আনো, হীরার প্রোডাক্ট আনো, আমি তোমাকে 70,000 টাকা দিব প্রাইস, এর মধ্যে তোমাকে বিক্রি করতে হবে। তাহলে দুইটা সুবিধা, যে পারবে সে আনবে, আর যে কোনো কোম্পানি যদি বলে না এই কোম্পানি এইটাতে দিতে পারছি না আমরা প্রাইস তোমাদের বাংলাদেশে, করবে না। গত বছরের ডিসেম্বরে 23টি আমদানিকারক প্রতিষ্ঠানের রিংয়ের দাম ঠিক করে দেয় সরকার। এরপর চলতি মাসে আবারও 23টি প্রতিষ্ঠানের দাম নির্ধারণ হয়। অভিযোগ আছে কিছু কোম্পানির রিংয়ের দাম অস্বাভাবিক কমিয়ে দেয়া হয়, আবার কিছু কোম্পানির বেলায় হয় তা উল্টো। প্রত্যেকটা প্রিন্সিপালকে বলা হয়েছে কমতে হবে, আমাদের এখন দেশের অবস্থা, আপনারা ইন্ডিয়াতে বিক্রি করেন এবং আপনাদের নাহলে আপনাদের সাথে ব্যবসা করব না, এইরকম আপনাদের সাথে আপনাদের এই ইউজ আমরা করব না। এভাবে বিভিন্ন জনকে বিভিন্নভাবে কনভিন্স করে আমরা মোটামুটি তারাও দেখছে যে বাংলাদেশে এটার ইউজ আছে, তাদের ব্যবসা ধরে রাখার সাথে তারা কমাইছে এটা। আমদানিকারকেরা জানান দেশে বছরে হার্টের রিং ব্যবহার হয় 40,000-এর মতো, যার বাজার মূল্য 400 থেকে 500 কোটি টাকা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের মদনপুরে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শিশুটির মা। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বন্দরের কেউঢালা বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন ওই পরিবারের 3 সদস্য। সেখান থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন তারা। এ সময় একটি দ্রুতগতির বাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হয় 7 বছর বয়সী রাকেশ ডাকুয়া। আশঙ্কাজনক অবস্থায় শিশুটির বাবা ও মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুরেশ ডাকুয়াকে মৃত ঘোষণা করেন। মানিপুর রায়ের চিকিৎসা চলছে। দুর্ঘটনায় জড়িত বাস ও এর চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।